আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 6 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। উফ, থামবে তোমরা? কি শুরু করলে বলো তো? আর সাদাব রেগুলারই গোসল করে, এতটুকু বলে থামতেই সাদাব বলল, এই তো আমার বোন, আমার জান। সাব্বাস বেডি, সাব্বাস। উষা এবার ভেংচি কেটে বলে, জানো আরিশা আপু, সাদাব শুধু শীতকালে আসলে 1 মাস পর পর গোসল করে। বলে উষা দৌড় লাগায় আর দাঁড়ানোর সময়ও নেই। আর এদিকে আলিফের বউয়ের অবস্থা বেশি একটা ভালো না, এই নিয়ে সবাই চিন্তিত। তার উপর আরেকটা ব্যাপার তো আছে, যেটা সবার চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। একদিকে 20 তারিখে আলিফের স্ত্রী তুবার ডেলিভারি, অন্যদিকে 21 তারিখে সাগর দেশে আসবে। হঠাৎ করে সব তেরেসুরে দেশে আসার কারণ কারোরই জানা নেই। নেহাল গালিবও জানে না, তবে সাগর আসবে সেই কথা সবাই জানলেও উষা জানে না। উষা আর মাহিত এ ব্যাপারে বেওয়ারিশ। মূলত মেয়েটার প্রি টেস্ট শুরু হবে, তাই কেউ চাচ্ছে না এখন সাগর দেশে ফিরুক। উষা শুধু ভাবির কথাটাই জানে, ভাবির ব্যাপারে কথাবার্তা হবে বাসায়, এটাই জানে। সবার প্ল্যান সাগরকে 1 মাস পরে আসতে বলবে, আর এই বিষয়ে বাসায় বিশাল বড় গোল মিটিং এর আয়োজন করা হয়েছে। সাগর বলল, ফিদান আর ইউ ওয়ান্না গো উইথ মি? ফিদান বলল, ইয়েস বাট নাও আই এম সো বিজি টুডে। শুন সাগর, এক কাজ কর, আমরা দেশে ফিরে যাই, আর ফিদান যখন ফ্রি হবে তখন না হয় বিডিতে যাবে। সাগর সাই দেই, গালিবের কথা তার মনে ধরেছে, তাই হোক। সাগর ডিভানে বসে থাকা ফিদানের দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে ইংলিশে বলে, গালিবের বলা কথাটা। ফিদানও রাজি হয়ে যায় এবং বিড়বিড় করে বলে, আই ওয়ান্না সি হার। সাগরের মুখে উষার কথা না শুনলেও গালিবের মুখে সবসময় উষার কথা শোনা হয়েছে ফিদানের। সে থেকে তার তীব্র আকাঙ্ক্ষা উষাকে দেখার। কয়েকবার সাগরের সামনেই বলেছে, দিয়ে দাও ডিভোর্স, আমি ওকে বিয়ে করব। এসব নিয়ে ঝগড়াও হয়েছে প্রচুর। মূলত সাগর চাচ্ছে না ফিদানকে সাথে নিতে, একে তো বন্ধু, তার উপর আন্তরিকতা রক্ষার্থে দাওয়াত দেওয়া, এই আর কি। তারপর বলল, গালিব তোর কি মনে হয় আমি পরিবারের কথা শুনবো? সাগর বলল, গালিব বলল, শুনবি না কেন? ভালোর জন্যই তো বলেছে। সাগর বলল, আমি দেশে যাবই, আগামী মাসের 5 তারিখের মধ্যেই দেশে যাব, এবং আমি কাউকে না জানিয়েই যাব। ইউনো, পরিবারের সবাইকে একসাথে টেনশন করতে দেখলে আমার মজা লাগে। বলেই জুড়ে শব্দ করে হেসে উঠল সাগর। গালিব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, এ কেমন কথা? সবাই চিন্তা করে কিভাবে পরিবারকে টেনশন ফ্রি রাখা যায়, আর এই ছাগলের বাচ্চা কিনা পরিবারকে টেনশনে দেখতে আনন্দ পায়। গালিব বলল, আশ্চর্য, এভাবে হাসছিস কেন? সাগর বলল, আমার হাসি পাচ্ছে তাই, তুইও হাস। না করেছে কেউ তোকে? গালিব বলল, ইউনো, মাহির যখন তোকে সাগো মামা বলে ডাকে, তখন আমারও এভাবে হাসতে ইচ্ছা করে। এবার সাগরের হাসিটা থেমে যায়, রাগী দৃষ্টিতে তাকায় গালিবের দিকে। মনে মনে চিন্তা করে, বাবা মা কি আর নাম পায়নি? এই সাগর নামটাই কেন রাখতে হলো? না, বাবা মা তো আরো একটা নাম রেখেছে, রিফতিহাত। হ্যাঁ, আজকে থেকে মাহিদকে শেখাতে হবে মামাকে রিফতিহাত মামা বা রিফু মামা বলে ডাকতে। তাও সাগর যেন না ডাকে, মানিজ্যতের ফালুদা বানিয়ে দেবে। আর এদিকে দেখতে দেখতে তুবার ডেলিভারির দিন চলে এসেছে। আপাতত ভুইয়াবাড়ি আর খানবাড়ি সকলেই হসপিটালে উপস্থিত আছে। চিন্তায় এক একজনের মাথা ফেটে যাওয়ার অবস্থা। তুবার জন্য বেবি ক্যারি করাটা অনেক বেশি টাফ ছিল। এর আগে সে 2বার কনসিভ করেছে, বাট 2বারই মিসক্যারেজ হয়ে যায়। এবার সম্পূর্ণ বেড রেস্টে ছিল তুবা। একটু ভুল হলেই বাচ্চা সহ তুবার নিজেরও এই দুনিয়া ত্যাগ করতে হতো। আলিফ এবং নাবিলা ভুইয়া বলেছিল একটা বাচ্চা দত্তক নেওয়ার জন্য, কিন্তু তুবা সেটা মানেনি। পরের রক্তকে কখনো নিজের রক্তের মতো আপন করে নেওয়া যায় না, আর সম্ভবও হয় না। দিন শেষে জানতে পারলো নিজের আসল বাবা মায়ের জন্যই মন কাঁদে, তাই তো নিজের জীবন বাজি রেখে আবার কনসেপ্ট করেছে তুবা। আলহামদুলিল্লাহ, এতগুলো মাস কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন সিজারের সময় যত চিন্তা। ঘন্টাখানেক ধরে অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করছে সকলে, সবার মধ্যে চিন্তার ছাপ। উষা এক কোণে চাচি আম্মার কাঁধে মাথা হেলিয়ে বসে আছে। চাচি আম্মাও পরম আদরে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নাবিল ভুইয়া এসে বসলেন ভাতিজির পাশে। তারপর বললেন, আম্মা তুমি বরং এখন বাসায় চলে যাও, কাল থেকে তো তোমার প্রি টেস্ট, এমনিতেই পরীক্ষার সময় পরিবর্তন করে আগানো হয়েছে, পড়া বাকি অনেক, একটু বিশ্রাম নিয়ে নাও, পরে না হয় বাবু হলে তোমাকে নিয়ে আসবো। উষা বলল, না চাচ্চু, আমি প্রিন্সেসকে দেখেই তবে যাব। ভাবির চিন্তায় খুশিও হতে পারছি না। আল্লাহ আল্লাহ করে মা মেয়ে দুজন সহি সালামতে আমাদের কাছে ফিরে আসুক। বাবুকে কুলে নিয়ে আগে আদর করব, তবে আমার মন শান্ত হবে। বাসায় গিয়ে পড়াতেও মন বসবে না। নাবিল ভুইয়া আর কিছু বললেন না, একবার স্ত্রী আর মেয়ের মুখ দেখে চলে গেলেন ভাগিনা আর ভাইদের কাছ থেকে। আলিফ, নেহাল, রাফিদ, আরাফ, সাদাব সকলেই মসজিদে আসে। এই পর্যন্ত কত রাকাত নফল নামাজ পড়েছে হিসেব নেই তাদের কাছে। তুবা কনসিভ করেছে জানার পর থেকেই প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করেছে আলিফ। সজ্ঞানে তাহাজ্জুদ নামাজ সে মিস দেয়নি। এখন শুধু রাফিদ আছে আলিফের সাথে, আর বাকিরা হসপিটালে চলে গিয়েছে। আলিফ সেই যে সিজদায় মাথা নত করেছে, তুলার নামই নেই তার। বারবার আল্লাহর কাছে একই আর্জি করে যাচ্ছে, ইয়া আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান,
তুমি তোমার বান্দাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি ছাড়া আমি কার কাছে চাইবো? রাব্বুল আলামিন, আমার স্ত্রী সন্তানকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও, কিচ্ছু চাই না আমি, তোমার অসহায় বান্দাকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। রাফিদের নিজেরও চোখে পানি, সে জানে তার ভাইটা নিজের স্ত্রীকে কতটা ভালোবাসে। সবার বড় ভাই সবসময় সবার বিপদে আপদে ঢাল হয়েছিল, আজকে সেই ভাইয়ের এই অবস্থা আর মেনে নিতে পারছে না। ফোনের শব্দে ঘুর কাটে রাফিদের। আলিফ ভাইয়ার ফোন বাজছে, ফুফা কল করেছে। রাফিদ এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করে, হ্যালো রাফিদ, কোথায় আছো বাবা? আমার ছেলেটাকে নিয়ে দ্রুত হসপিটালে আসো। আলহামদুলিল্লাহ, আমার ছেলের মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ, মা মেয়ে দুজনেই সুস্থ আছে। সোহেব খান নিজেও ঠিকমতো কথা বলতে পারছেন না, কান্না আর খুশি দুই মিলেই তার এই অনুভূতি। রাফিদ নিজেও এখন কথা হারিয়ে ফেলেছে, কি বলবে সে? খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে তার। তুবা ভাবি সকলের কাছে ভীষণ প্রিয়, এই যুগে তুবা ভাবির মতো মেয়ে পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। এতিম মেয়েটা সকলের চোখের মনি। আলিফ দ্রুত মনোজাত শেষ করে এক প্রকার রাফিদের হাত থেকে ছিনিয়ে নেই ফোনটা। শুনতে পাবে আবার কান্না মিশ্রিত শব্দ। বাবা, কি হয়েছে? তুবা ঠিক আছে? আমার মেয়ে ঠিক আছে? চোখে পানি নিয়ে আলিফ কোনো মতে বাবাকে বলল কথাটা। বাবা বলল, আলহামদুলিল্লাহ বাবা, তোমার স্ত্রী আর মেয়ে দুজনেই আল্লাহর রহমতে সুস্থ আছে। দ্রুত আসো, আজান দিতে হবে, মেয়েকে কুলে নিবে না? উষা পাগল হয়ে গেছে কুলে নেওয়ার জন্য। আলিফ বলল, আসছি বাবা। কথাটা কোনো মতে বলেই আবারও সিজদায় লুটিয়ে পড়ে আলিফ। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বড় ভাইদের দেখা দেখি রাফিদ নিজেও সিজদা দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে, হাজারবার, লক্ষ লক্ষ কোটি বার। দ্রুত 2 রাকাত নফল নামাজ শেষ করে ছুটে হসপিটালের উদ্দেশ্যে। আর এদিকে বেডে শুয়ে আছে তুবা, পাশেই দোলনাতে মেয়েকে শুয়ে রেখেছে। আলিফ কেবিনে ঢুকতে নিজের স্ত্রীর মায়া ভরা মুখটা একবার দেখে নেই। মা মামি বোন সকলের সামনে কপালে গালে ভালোবাসার পরশ দিয়ে ভরিয়ে দেয়। হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আমার সাহসী নারী তুমি, আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহ আমাকে অনেক আগেই দান করেছেন, আজকে তার মাধ্যমে আরো একটা জিনিস আমি পেয়ে গেলাম। নিজের জীবন বাজি রেখে আমার জীবন সুখের করেছো তুমি। আবারও কপালে একটা দীর্ঘ চুমু এঁটে দেয় আলিফ। আর এদিকে হয়েছে তো, এবার আগে মেয়েকে কুলে নাও তো, আজান দাও, তারপরে উষার কুলে দাও। মেয়েটা পাগল হয়ে যাচ্ছে কুলে নিবে বলে। জানোই তো মেয়ে বাবু কতটা পছন্দ ওর। মনে নেই সামিন আপুকে বলতো, সামিন আপু, ছেলে বাবু হলে কিন্তু আদর করবো না, আমার মেয়ে বাবু চাই। আলিফ বলল, তো দিলে না কেন ওর কুলে? ও তো আমার আরো একটা জান, আমার বাচ্চা। বলে উষার দিকে তাকালো। উষা ভেংচি কেটে বলল, হয়েছে, 2 দিন আগেও বড় বউ ছিলাম, এখন বাচ্চা হয়ে গেছি। দেখেছো ভাবি, তোমার জামাইয়ের কাণ্ড দেখেছো? বুয়া বলল, কাছে আয়। উষা গেল কাছে। আলিফ বসা থেকে উঠে গেল নিজের মেয়ের কাছে। চোখ দুটি ঝাপসা হয়ে আছে তার। এই ফুটফুটে পরিটা আলিফের প্রিন্সেস। মুখ ঘুরিয়ে তাকালো তুবার পানে, ঠোঁটে কৃতজ্ঞতার হাসি ঝুলিয়ে একবার দেখে প্রিয়তমাকে। তুবা চোখ দিয়ে ইশারা করে কুলে নিতে। আলিফ বাবুকে কুলে নিয়ে বলল, বাবার প্রিন্সেস তুমি, বাবার সাম্রাজ্যে তোমাকে স্বাগতম মা। বলে মেয়ের কপালে গালে সারা শরীরে একের পর এক আদর দিয়ে ভরিয়ে দেয়। এসে দাঁড়ায় উষার কাছে, উষাকে হাত পাততে বলে মেয়েকে দিয়ে দেয় উষার কুলে। তারপর আজান দেয় মেয়ের কানে। সেদিনের পরে কেটে গেছে আরো 25 দিন। উষার পরীক্ষা বাকি আছে আর 2টা। সময় করে গিয়ে বাবুকে দেখে আসে। বাবুর নাম রেখেছে লাইলা আমাতুল্লাহ খান। বাবুকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটছে সকলের। আলিফের বৈবাহিক জীবনের পূর্ণতা পেল তার প্রিন্সেসের আগমনে। তার নিজের এখন দুনিয়ার সব থেকে সুখী মানুষ মনে হয়। আর এদিকে সাগরের ডিসেম্বরের 5 তারিখে দেশে আসার কথা থাকলেও একটা ঝামেলার কারণে আসতে পারেনি। এখন সমস্ত ঝামেলা চুকিয়ে তৈরি হচ্ছে দেশে ফেরার জন্য। সাগর আগামীকাল দুপুর 2:30টায় বাংলাদেশে থাকবে। এটা জানে শুধু নেহাল আর গালিবের বাবা মা। ভুইয়া বাড়ির সকলে চায় আর 2-3 মাস পর সে দেশে আসুক। সব থেকে ভালো হয় 4-5 মাস পরে আসলে। কিন্তু সাগর তো কারো কথা শোনার পাত্র না। ঝামেলা না হলে সে আরো আগেই দেশে থাকতো। তারপর বলল, বুঝলাম না সাগর, আর কিছুদিন পরে গেলে কি মহাভারতটা অশুদ্ধ হয়ে যেত? সাগর প্রত্যুত্তর করলো না গালিবের কথায়। দাঁড়ানো থেকে এসে উঠে বসলো গালিবের পাশে। গালিব সেটা দেখে সন্দেহে দৃষ্টিতে সাগরকে পর্যবেক্ষণ করে বলল, আজব, বেড খালি আছে, ডিভান খালি আছে, সোফা খালি আছে, তুই আমার পাশে এসে আমার শরীরে ঘেসে বসছিস কেন? তোর সমস্যা কি? তুই কি আসলেই গে? শালা, আমার আগেই সন্দেহ হয়েছিল। সাগর রাগী দৃষ্টিতে তাকালো গালিবের দিকে। কি হয়েছে, এইভাবে তাকাস কেন? আমি ভয় পাই তোরে, হক কথার দাম নাই। গালিব, আর কিছুদিন পর বাংলাদেশে গেলে মহাভারত অশুদ্ধ হতো কিনা আমি জানি না, কিন্তু আর কিছুদিন এখানে থাকলে তোকে আর বাঁচানো সম্ভব হবে না। তুই আমার হাতে কখন জানি খুনটুন হয়ে যাস। আমার এখনো আরো একটা বিয়ে করা বাকি, বাসর করা বাকি। আমি চাই না তোকে মেরে জেলে যাই। শালা, তুই কি করবি বাসর? হ্যাঁ, হাসালি দুস্ত। বলে তার ছেলের স্বরে হাসলো কতক্ষণ গালিব। সাগর সেটা লক্ষ্য করেই বলল, কেন, এখানে হাসার কি আছে? এত বছর হলো বিয়ে করলি, এখনো বউকে চুমু খেতে পারিসনি। তোর ঠোঁট থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরটা এখনো ভার্জিন, আবার করবি দ্বিতীয় বিয়ে আর বাসর? এদিকে পড়ার টেবিলে বসে বইয়ে মুখ গুজে আছে উষা। কাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস
উপলক্ষে সকলের স্কুল কলেজ বন্ধ ছিল, উষার পরীক্ষাও ছিল না, হাতে একদিন সময় আছে ভেবে সব পড়া কমপ্লিট করা হয়নি। এদিকে রাহাত ভাইয়াও অসুস্থতার জন্য কাল আসতে পারেনি, খাতায় কি লিখবে এইভাবে মাথা ফেটে যাচ্ছে। জলদি ফোনটা হাতে নিয়ে কল লাগায় প্রিয়তাকে বলল, দোস্ত মাথায় তো কিছুই ঢুকছে না, কি দিব এক্সামে? প্রিয়তা বলল, ধুরবাল, তার জন্য তুই সকাল সকাল কল দিছস? এই তোরে না বলছি পড়ালেখা বিষয় নিয়ে আমার কিছু বলবি না, জামাই খুঁজে দে, আমি বিয়ে করবো। বাল বাপ মা বোঝে না কেন যে তার মেয়ের পড়ালেখা না, সংসার করতে চায়? উষা বলল, ভাই আমার ভুল হয়েছে, তোর কল দিয়া মাফ কর মা। যেহেতু গ্রুপে কল চলছিল তাই তানহাও দেখে কলে জয়েন করে তারপর বলল, তোরা দুজন কি সব পরে ফেলতাছস? আই হাই, কেমনে কি ভাই, আমারে দেখাইস তাইলেই হইব। প্রিয়তা বলল, তুই এতক্ষণ কই ছিলি তানু? তানিয়া বলল, এটা কেমন কথা প্রিয়, কই থাকবো আবার, এই তো ঘুম থেকে উঠলাম। প্রিয়তা বলল, দেখ উষি শালি মাত্র ঘুম থেকে উঠেছে, কেন সারা রাত কি করছস? তোর তো আর জামাই নেই যে জামাইয়ের সাথে সময় কাটিয়ে রাতে আর ঘুমাতে পারস নাই? ভাই আমারে দুইটা গাড়ে দুইটা করে থাপ্পড় দিয়ে যা তোরা, কোন পাপে যে আমি তোদেরকে কল দিতে গিয়েছিলাম, মর তোরা। প্রিয়তা বলল, তুই চেতসকে, তোরে কিছু কইছি, তোর জামাই তো আর দেশে নাই। উষা আর কিছু বলল না, ওদেরও বলার সুযোগ দিল না, হুদাই টেনে টুনে এখন তার জামাইরে নিয়ে খুঁচা দিবে। খট করে কলটা কেটে দিল, আপাতত মাথা ঠান্ডা করা উচিত। ঠিক সেই সময় নাবিল ভুইয়া আসলেন মেয়ের ঘরে। নিজের মেয়ে নেই তো কি হয়েছে, শামিন, উষা, আরিশা কাউকে সে ভাই বোনের সন্তান ভাবে না, নিজের মেয়ের মতোই দেখে এবং নিজের ছেলেদের থেকেও বেশি দুর্বল। ভুইয়া বাড়ির প্রত্যেকটা সদস্য মেয়ে বাচ্চা পছন্দ করে, মেয়ে যে আল্লাহর রহমত এটা তারা মানেন। তারপর বলল, আম্মা তোমার কিছু লাগবো? উষা বলল, না চাচ্ছু লাগবে না, সবকিছুই আছে, তোমরা আজকে এখনো বের হওনি? নাবিল ভুইয়া বলল, হ্যাঁ বের হবো এখনই। আচ্ছা আজকে তোমার পরীক্ষা শেষ হবে কয়টায়? আর আজকে কোচিং আছে? উষা বলল, হ্যাঁ চাচ্চু কোচিং আছে, 3:30টায় যাব, আর পরীক্ষা 1টায় শেষ হবে। নাবিল ভুইয়া মেয়ের মাথায় একটা চুমু দিয়ে বেরিয়ে আসলেন, চলে গেলেন একতলা মিটিং রুমে। আর এদিকে কি বললো উষা? অনেকটা উদ্গ্রীব হয়ে ছোট ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্নটা করলো সিজান ভুইয়া। নাহিদ ভুইয়া তাকিয়ে আছে ভাইয়ের পানে, ভিতরে চিন্তায় মারা যাচ্ছেন তিনি, কিন্তু ভাইয়েরটা খুবই শান্ত। মেয়ের সামনে এসএসসি দিবে, এখন যদি আবার সাগর এমন চিন্তায় রাখে, মেয়েটা কিভাবে কি করবে? সাগর লন্ডন যাওয়া নিয়ে বাড়ির সকলেই নারাজ ছিলেন, কিন্তু নাহিদ ভুইয়া সবাইকে জোর গলায় বুঝিয়েছেন, ঘুরে যাক, থাকুক, বড় হোক, ম্যাচিউর হোক, ঠিকই বুঝবে। বড় ভাইকে রিকোয়েস্ট করে ছেলেকে দেশের বাইরে পাঠিয়েছে, এখন যদি দেশে এসে সম্পর্কটা ভেঙে দেয় কি হবে মেয়েটার? নিজেও তো লজ্জায় পড়তে হবে। বলেছে একটাই পরীক্ষা শেষ আর 3:30টায় কোচিং। পাশ থেকে নাহিদ ভুইয়া তড়িৎ বেগে বলল, না ভাইজান, ওর তো কোচিং 4টা থেকে শুরু। এবার সিজান ভুইয়া আর নাবিল ভুইয়া দুজনেই বিরক্তিমাখা চাহনি দিলেন ভাইয়ের দিকে, তারপর বললেন, হ্যাঁ আমরা তো জানি, ব্যাক কল রে, 4টা থেকে কোচিং, 3:30টায় তো বের হতে হবে নাকি? এটাই তো বললো উষা। নাহিদ ভুইয়া হাসলেন, মেজো ভাইয়ের উদ্দেশ্যে বলল, বুঝতে পেরেছি। এখন নেহাজে বলল সাগর 2:30টায় এয়ারপোর্টে থাকবে, এখন কি করবে? সিজান ভুইয়া গম্ভীর কণ্ঠে বললেন, থাকলেই কি, টাইম অনেক সময় এদিক সেদিক হয়, আর এয়ারপোর্টে ইমিগ্রেশন সহ সবকিছু শেষ করতে হতে একটু সময় লাগবে। আমি নেহালকে বলে দিয়েছি আমরা এয়ারপোর্টে না যাওয়া অবধি সাগর যেন একা একা না আসে, আমরা গিয়ে ওকে নিয়ে আসবো। তো আমরা এয়ারপোর্টে পৌঁছাবো 2:30টার আগে, কিন্তু ভেতরে ঢুকবো 3টায়, আসার সময় রাস্তাতে একটু দেরি করব। এসব কিছুর মধ্যে উষাও কোচিং এ চলে যাবে। আর যাই হোক, ওকে যেন কেউ এই খবরটা না দেয়, এটা সবাইকে জানানো হয়ে গেছে। বাহ ভাইজান, চমৎকার, ছেলে মেয়ের উপরেও তোমার চিকন বুদ্ধি খাটাতে হয়, হা হা হা। সাগরের বাবা বলল, আমার ছেলের মতো ছেলে হলে খাটাতেই হয়। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে সবাই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।